সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি মাত্র কৌশল, শত শত বানান সমাধান। কৌশলটি আবার শেখাবো মাত্র 10 সেকেন্ডে, অর্থাৎ 10 সেকেন্ডে আপনি শত শত বানান আয়ত্ত করতে পারবেন। দেখুন কৌশলটা কি। মূল শব্দের শেষে যদি দেহিকার থাকে, মূল শব্দের শেষে কি থাকে? দেহিকার থাকে। এরপরে যদি প্রত্যয় এবং শব্দাংশ যুক্ত হয়, শব্দের শেষে যে দেহিকারটা, এই দেহিকারটা কি হয়ে যাবে? এই দেহিকারটা রস্বইকার হয়ে যাবে। বলেন তো এই কৌশলটা কি 10 সেকেন্ড লাগছে? লাগেনি। দেখুন এখন আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তা আপনি শত শত বানান কিভাবে সহজে আয়ত্ত করতে পারবেন। তাহলে দেখেন, মন্ত্রী, মন্ত্রী বানানের শেষে কি দেহিকার আছে? তাহলে এটা মূল শব্দ এবং শব্দের শেষে কি আছে? দেহিকার আছে। প্রাণী, শব্দের শেষে কি আছে? দেহিকার আছে। স্থায়ী কি আছে? দেহিকার আছে। প্রতিযোগী, শেষে দেহিকার আছে। এই যে মূল শব্দে যে দেহিকার আছে, এরপরে শোভা, এটা একটা প্রত্যয় বা শব্দাংশ। এই প্রত্যয় বা শব্দাংশটা যদি যুক্ত হয়, তাহলে মন্ত্রীর সাথে যখন এটা যুক্ত হয়ে যাবে, তখন মন্ত্রীর যে দেহিকারটা সেটা রস্বইকার হয়ে যাবে। তার মানে মন্ত্রী বানানে দেহিকার, কিন্তু মন্ত্রী শোভা বানানে রস্বইকার। এখন আপনি ব্যাখ্যা দিতে পারবেন না? যে কেউ যদি বলা হয় যে মন্ত্রী বানানে কেন দেহিকার, হ্যাঁ কেন দেহিকার সেটা জানেন না, সেটার আমি একটা কৌশল শিখিয়ে দিব। কিন্তু এটা তখন বলতে পারবেন যে মূল শব্দের শেষে দেহিকার হইলে তারপরে যদি শোভা যুক্ত হয়, জগৎ যুক্ত হয়, তয়ব যুক্ত হয় এবং তা যুক্ত হয়, তাহলে ওই দেহিকারটার দেহিকার থেকে না রস্বইকার হয়ে যায়। তাহলে প্রাণী বানানে দেহিকার, কিন্তু জগৎ যুক্ত যখন হবে তাহলে প্রাণী জগৎ বানান তখন রস্বইকার হবে। স্থায়ী বানান দেহিকার, কিন্তু স্থায়িত্ব বানান রস্বইকার। প্রতিযোগী বানান দেহিকার, কিন্তু তা যুক্ত হলে প্রতিযোগী বানান রস্বইকার। এখন অনেকে বলতে পারবে যে স্যার এই যে শোভা, পরিষদ, বাচক, নি, জগৎ, বিদ্যা, তত্ত্ব, তা, ত এবং তয়ব, এইগুলো কিভাবে মনে রাখবো সেটারও একটা কৌশল শিখিয়ে দিয়েছি। দেখেন কৌশলটা হচ্ছে, একটা শোভা বা পরিষদ ডাকা হলো, শোভা পরিষদে একটা বাণী বলা হলো। বাণী, বাণী মানে ভাষণ। তার মানে একটা শোভা বা পরিষদ ডাকা হলো, সেই শোভা বা পরিষদে একটা বাণী বলা হলো। বাণীটা হলো, এই জগতে কেউ যদি বিদ্যা অর্জন করতে চায় তাহলে তাকে তত্ত্ব জানতে হবে। জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু। যদি একটা শোভা বা পরিষদ ডাকা হলো, সেই শোভা পরিষদে একটা বাণী বলা হলো, সে বাণীতে বলা হলো এই জগতে কেউ যদি বিদ্যা অর্জন করতে চায় তাহলে তাকে তত্ত্ব জানতে হবে। তত্ত্ব বানানে কয়টা ত আছে? ত নিজে একটা, তয় তো দুইটা, তাহলে তিনটা। তাহলে ত, 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 তত্ত্ব বানানে তিনটা ত। একটা ত দিয়ে শুধু ত মনে রাখবেন, একটা দিয়ে তা মনে রাখবেন, একটা তয়ব মনে রাখবেন। জাস্ট কৌশলটি, এই কৌশলটি আপনাকে এখন শত শত বানান আয়ত্ত করে দিবে। তাহলে শোভা পরিষদে কি বলা হলো? একটা বাণী বলা হলো। বাণী বানানে আমরা দুইটা বর্ণ পাচ্ছি, একটা ব দিয়ে মনে রাখবো বাচক, আর নি দিয়ে আমরা নি মনে রাখবো। তাহলে শোভা, পরিষদ, বাচক, নি, জগৎ, বিদ্যা, তত্ত্ব, তত্ত্ব বানানে তিনটা ত, একটা ত দিত, একটা ত দিতা, একটা তয়ব। এই যে প্রত্যয় বা শব্দাংশগুলো যদি যুক্ত হয়, মূল শব্দের শেষে দেহিকার আছে এবং এই প্রত্যয়গুলো যদি ওই মূল শব্দের সাথে যুক্ত হয়, তাহলে মূল শব্দের যে দেহিকার সেটা রস্বইকার হয়ে যাবে। তাহলে এই কৌশলটি দিয়ে এখন সমাধান করুন। দেখুন অসংখ্য পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করব। সঠিক বানান চিহ্নিত করুন। তাহলে সঠিক বানান হচ্ছে মন্ত্রী। এখন কেন মন্ত্রী? কারণ আমরা মন্ত্রীর বানান কেন দেহিকার দিয়ে লিখবো? এখন এটা একটা প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো বুঝছি যে এগুলোর পরে শোভা, পরিষদ, বাচক, নি, ত, তা, জগৎ এগুলো যদি যুক্ত হয় তাহলে এই দেহিকারটা রস্বইকার হয়, কিন্তু মন্ত্রী বানানে কেন দেহিকার হবে? এটা একটা ভালো প্রশ্ন। মন্ত্রী বানানে দেহিকার হবে, মনে রাখবেন কোন শব্দের মধ্যে যদি প্রাণের অস্তিত্ব থাকে অথবা ওই শব্দটা দিয়ে কোনো মানুষকে বোঝায়, তাহলে সেই শব্দের শেষে দেহিকার বসাইতে হবে। তাহলে দেখেন, এখন আপনি বলেন মন্ত্রী, মন্ত্রীর বানানটা কি? দেহিকার কেন? এখন আপনি বলবেন যে স্যার মন্ত্রী তো একজন মানুষ, আর মন্ত্রীর মধ্যে প্রাণের অস্তিত্ব আছে, তাহলে মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝালে দেহিকার হয়, এই কারণে মন্ত্রীর বানান দেহিকার হবে। এখন এটাও আর মুখস্থ করতে হচ্ছে না। এখন যে কাউকে যদি আমি বলি সহযোগী, সহযোগী বলেন তো রস্বইকার না দেহিকার? বলবে সহযোগী, স্যার সহযোগী তো একজন মানুষই হয়, তাহলে দেহিকার। যদি বলি কর্মজীবী, কর্মজীবী, তাহলে কর্মজীবী কি? কর্মজীবীতে স্যার একজন মানুষই হয়, তাহলে এই জন্য দেহিকার হবে। প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী, যার প্রতিদ্বন্দ্বিতা একজন মানুষই হয়, এই জন্য দেহিকার হবে। তাহলে আপনি মূল শব্দের শেষে দেহিকার কেন হবে এটা আপনি বুঝতে পারলেন। এরপরে প্রশ্ন দেখেন, মন্ত্রী, মন্ত্রী বানান তো অবশ্যই দেহিকার, এটা আমরা জেনে ফেলছি যে মূল শব্দের দ্বারা যদি কোনো মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায় তাহলে দেহিকার হবে। কিন্তু এর সাথে যদি আমরা জানি যে এর সাথে যদি শোভা অথবা পরিষদ যদি যুক্ত হয়, পরিষদ, তাহলে এগুলোকে আমরা প্রত্যয় বা শব্দাংশ বলতেছি। এই মূল শব্দের শেষে দেহিকার আছে, এরপরে শোভা বা পরিষদ যদি যুক্ত হয় তাহলে ওই যে দেহিকারটা দেহিকার থাকবে না, সেটা রস্বইকার হয়ে যাবে। তাহলে মন্ত্রী শোভা, এই বানানটাই সঠিক। দেখুন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি, এটা একটা চাকরি পরীক্ষা আসছে। তাহলে দেখেন মন্ত্রী, মন্ত্রী বানান কি? দেহিকার, অবশ্যই দেহিকার, কিন্তু এর সাথে শোভা বা পরিষদ যদি যুক্ত হয়, শোভা বা পরিষদ যুক্ত হয়, তখন আর দেহিকার থাকবে? থাকবে না, তখন রস্বইকার হয়ে যাবে। তারপরে প্রাণী, প্রাণী বানান কি? দেহিকার। আমরা শিখছি যে মূল শব্দের শেষে অবশ্যই দেহিকার কখন হবে? যখন ওই শব্দ দ্বারা মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায়, মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায়। তাহলে প্রাণী মানে কি? যার প্রাণ আছে, তাহলে মূল শব্দে দেহিকার হবে। তাহলে প্রাণী বানানে দেহিকার কেন হবে? তাহলে বুঝে ফেলছেন। তাহলে প্রাণী বানান আমরা শিখে ফেলছি, প্রাণী বানান কি? আমাদের দেহিকার হবে। কিন্তু প্রাণীর সাথে জগৎ বসুক, বিদ্যা বসুক, প্রাণী বাচক বসুক, এই প্রাণী বাচক, প্রাণী বিদ্যা, প্রাণী জগৎ যখন এই প্রত্যয়
প্রত্যয় বা শব্দাংশগুলো যুক্ত হবে তখন আর দীহিকারটা কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে প্রাণী জগৎ। তারপরে প্রাণীবিদ্যা, তাহলে আমরা এটাও পেয়ে যাব, কারণ মূল শব্দে দীহিকার ছিল, প্রাণী বানানে কি দীহিকার ছিল, এর সাথে বিদ্যা বসুক, বাচক বসুক, কুল বসুক, যেই বসুক না কেন তখন এই দীহিকারটা রস্বইকার হয়ে যাবে। তারপরে প্রতিযোগী, আমরা শিখে ফেলছি যে মূল শব্দে দীহিকার কখন হয়, যদি মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায়। তাহলে প্রতিযোগী তো অবশ্যই কি, প্রতিযোগী তো একজন মানুষ, তাহলে মানুষ হলে দীহিকার হবে, তাহলে অ্যান্সার হবে এটা। একটা বিশেষ পরীক্ষায় আসে, লিখিত পরীক্ষায়, যে তার মতো কৃতি ছাত্র খুব কম দেখা যায়, কৃতি বানানটা ভুল হবে দীহিকার। কারণ দেখেন কৃতি কি একজন মানুষ না, কৃতি ছাত্র মানে তো একজন মানুষই, তাহলে মানুষ হলে কি হবে, দীহিকার হবে। কিন্তু এর সাথে যখন তয়ব যুক্ত হইতো তাহলে কিন্তু রস্বইকার হইতো, কৃতিত্ব। তাহলে কৃতি বানান দীহিকার কেন বুঝতে পারছেন, কারণ মানুষ বা প্রাণের অস্তিত্ব থাকলে দীহিকার হবে। কিন্তু এর সাথে যখন প্রত্যয়, এই যে প্রত্যয়গুলো কি সভা বা পরিষদ ডাকা হলো, সেই সভা পরিষদে একটা বাণী বলা হলো, এই জগতে কেউ যদি বিদ্যা অর্জন করতে চায় তাহলে তাকে তত্ত্ব জানতে হবে। তত্ত্ব বানানে তিনটা তো, একটা ত দিয়ে শুধু তো, একটা দিয়ে তা, একটা হচ্ছে তয়ব। তাহলে কৃতি বানান দীহিকা, কারণ কৃতি হচ্ছে মানুষ বোঝাচ্ছে, কৃতি সন্তান, তাহলে মানুষ বোঝাচ্ছে দীহিকা। আর এর সাথে যখন তয়ব যুক্ত হবে তখন হয়ে যাবে রস্বইকার। এতক্ষণ যে আমরা আলোচনাটুকু করলাম মাতৃভাষা ব্যাকরণ এই বইটি থেকে, একটি অসাধারণ বই, মনে রাখার সহজ উপায়ে রচিত। মনে রাখার সহজ উপায় হচ্ছে 4টি: কোড পদ্ধতি, কৌশল পদ্ধতি, ছবি ও ছন্দ পদ্ধতি। ঈদ ধামাকা অফার, 1 ঢিলে 2 পাখি, বই কিনলে কোর্স ফি ফ্রি অথবা কোর্স কিনলে বই ফ্রি। সুপুরি শিক্ষার্থীরা, আপনি কি জানেন এই উপকারী বানানটা কেন দীহিকার এবং তরকারি বানানটা কেন রস্বইকার? এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা কৌশল শিখিয়ে দেবো। একটা কৌশল দিয়ে আপনি শত শত বানান পাবেন, এবং আমরা 10 সেকেন্ডে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি শত শত বানান পাবেন। এই যে উপকারী বানানটা কি আমরা দীহিকার দিয়ে লিখেছি, আবার এই যে দেখুন তরকারি, এই বানানটা আবার রস্বইকার দিয়ে রয়েছি। আপনাকে জাস্ট মনে রাখতে হবে শব্দগুলোর সাথে মানুষের সাথে সম্পর্ক আছে কিনা, অর্থাৎ শব্দটি দিয়ে যদি মানুষ বা প্রাণের অস্তিত্ব বোঝায় তাহলে আপনি কি বসাবেন, দীহিকার বসাবেন। আর ওই শব্দটা দিয়ে যদি মানুষের বা প্রাণের অস্তিত্ব না থাকে, অর্থাৎ অব্যক্তিবাচক শব্দ হয়, তাহলে আপনি রস্বইকার দিবেন। জাস্ট এই কৌশলটা আপনি মনে রাখেন। দেখুন আপনাকে কতগুলো বানান আপনাদের শিখিয়ে দিচ্ছি, এবং শুধু তাই নয়, আপনার কতগুলো প্রশ্নের সমাধান করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, এগুলো একটাও আর ভুল হবে না। দেখুন উপকারী মানে কি একজন মানুষ না, হ্যাঁ উপকারী তো একজন মানুষ হয়। অপকারী, হ্যাঁ অপকারী তো একজন মানুষ হয়। সহকারী, হ্যাঁ সহকারী তো একজন মানুষ হয়। অধিকারী তো একজন মানুষ হয়। আবেদনকারী একজন মানুষ, নির্মাণকারী একজন মানুষ। যেহেতু মানুষ বোঝাচ্ছে এই কারণে সবগুলো শব্দে আমরা কি দিয়েছি, সবগুলো শব্দে আমরা দীহিকার দিয়েছি। এবার দেখেন তরকারি, দরকারি, সরকারি, পাইকারি, এগুলো কি মানুষ বা প্রাণের অস্তিত্ব আছে? না। তরকারি মানে কি মানুষ, দরকারি কি মানুষ, সরকারি কি মানুষ, পাইকারি কি মানুষ? না। তার মানে এগুলো মানুষ বোঝাচ্ছে না, প্রাণের অস্তিত্ব নেই, এই কারণে এগুলোর প্রত্যেকটা শব্দের শেষে কি রস্বইকার দিয়েছি। এখন এগুলি কি শিখেছেন আপনি, দেখুন কতগুলো যে শিখছেন। এখন এই পরবর্তী স্লাইড গুলো পড়ালে আপনি বুঝতে পারবেন। দেখেন আপনাকে যদি বলি সরকারি কর্মচারী, সরকারি কর্মচারী, চাকরিজীবী, চাকরিজীবী, দেখেন সরকারি কর্মচারী, চাকরিজীবী। তাহলে এই যে দেখেন তো সরকারি বানান কেন রস্বইকার দিয়েছি? এখন বলবেন যে স্যার সরকারি বানান রস্বইকার এই কারণেই দিয়েছি কারণ এটা তো মানুষ বা প্রাণের অস্তিত্ব নেই, এই কারণে আমরা রস্বইকার দিয়েছি। কর্মচারী, স্যার কর্মচারী তো একজন মানুষ। চাকরিজীবী, স্যার একটা মানুষ, এই কারণে আমরা এগুলোতে দীহিকার দিয়েছি। দেখুন এই কৌশলটা যদি আপনার জানা থাকে, এই কৌশলটা মানুষের অস্তিত্ব বা প্রাণের অস্তিত্ব যদি থাকে তাহলে দীহিকার, মানুষের বা প্রাণের অস্তিত্ব না হলে রস্বইকার। দেখুন আপনি কতগুলো বানান পান। এখন দেখুন পরের স্লাইডে গেলে আরো অবাক হয়ে যাবেন। এই যে গীতাঞ্জলি, এই যে অঞ্জলি যুক্ত শব্দ এবং আলিযুক্ত শব্দ আমরা কি লিখি, রস্বইকার লিখি। তাহলে কি লিখি আমরা, রস্বইকার লিখি, কখনোই দীহিকার হবে না। জাস্ট এগুলো আমাদের মনে রাখার কোনো দরকার নেই, এই কৌশলের আমাদের, এই রুলের আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি ওই কৌশলটি শিখেন। দেখেন গীতাঞ্জলি কি মানুষ না, গীতাঞ্জলি তো মানুষ নাই। গীতাঞ্জলি মানে গীত গাইতে গাইতে যে অঞ্জলি, গীতাঞ্জলি। রবি ঠাকুরের একটি কি বিখ্যাত কাব্যগ্রন্থ। পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, অর্ঘাঞ্জলি, জলাঞ্জলি, প্রেমাঞ্জলি, এগুলো কি মানুষ বুঝায় না, মানুষ বুঝায় না। তাহলে আপনি রস্বইকার দেন, তাহলে অঞ্জলি যুক্ত শব্দ রস্বইকার হয়, এটা মুখস্থ করে আমাদের প্রয়োজন। ওই একটা রুল। কোন রুলটা? যে মানুষ বা প্রাণের অস্তিত্ব যদি বুঝায় তাহলে দীহিকার, আর মানুষের বা প্রাণের অস্তিত্ব যদি না বুঝায় তাহলে রস্বইকার। তাহলে গীতাঞ্জলি দিয়ে কি প্রাণের অস্তিত্ব বোঝাচ্ছে না, মানুষ বোঝাচ্ছে না। পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, একটাও আমরা মানুষ বা প্রাণের অস্তিত্ব নেই, এই কারণে আমরা সবগুলোতে কি দিয়েছি, রস্বইকার দিয়েছি। এবার খেয়ালি, বর্ণালী, সোনালী, রূপালী, গীতালি, মিতালি, হেয়ালি, পুবালি, গোড়ালি, চৈতালি, মেয়েলি, এগুলো দিয়ে কি মানুষ বুঝাচ্ছে, প্রাণের অস্তিত্ব আছে? নাই। তার মানে মানুষ বা প্রাণের অস্তিত্ব বুঝাচ্ছে না, এই কারণে এগুলো কি রস্বইকার হবে। জাস্ট ওই যে একটা কৌশল। দেখেন আপনি কতগুলো প্রশ্নের সমাধান করতে পারেন। দেখেন এই যে একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে, কোন বানানটি শুদ্ধ? গীতাঞ্জলি। কেন গীতাঞ্জলি? কারণ শব্দের শেষে রস্বইকার এই কারণ হয়, মানুষের বা প্রাণের অস্তিত্ব নেই, এই কারণে রস্বইকার হবে। তাহলে শেষ। তারপরে আসেন নিচের কোন বানানটি শুদ্ধ? শ্রদ্ধাঞ্জলি কি মানুষের বা প্রাণের অস্তিত্ব আছে? নাই। তাহলে মানুষের প্রাণের অস্তিত্ব না হলে কি হবে, রস্বইকার হবে। জাস্ট এর আগে আসবেন। দেখেন এটা 43তম বিশেষ পরীক্ষায় আসছে, লিখিত পরীক্ষায়। তারপরে দেখেন একটা লিখিত পরীক্ষা আসছে 27তম বিশেষ পরীক্ষায়, তিনি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। দেখেন তিনি শহীদ মিনারে, তাহলে শহীদ বানানটা দেখেন ভুল আছে, শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল আছে। কেন? এই শ্রদ্ধাঞ্জলি বানান কি, শ্রদ্ধাঞ্জলি কি মানুষ বোঝাচ্ছে না, মানুষ বোঝাচ্ছে না। যেহেতু মানুষের বা
প্রাণের অস্তিত্ব নেই, তাহলে সেটা কি হবে? রস্বীকার হবে। কেন? শহীদ, শহীদ কি? শহীদ শব্দটা দেহিকার নয়, রস্বীকার কেন হবে? মনে রাখতে হবে শহীদ এটি একটা বিদেশি ভাষার শব্দ। আমরা মনে রাখবো বিদেশি ভাষার শব্দে সবসময় রস্বীকার হবে, এই জন্য শহীদ বানানটা দেহিকার নয়, রস্বীকার হবে। যেমন এই যে আমরা ঈদ নিয়ে মহাবিপদে পড়ি, ঈদ বানান এটা রাইট না এটা রাইট? কোনটা রাইট? যেহেতু ঈদ বিদেশি ভাষার শব্দ, এই কারণে এটা কি হবে? এটা আমাদের রস্বীকার হবে। এই যে ঈদ বানান দেহিকার লেখা যাবে না। তাহলে দেখেন ঈদ বানান রস্বীকার বিদেশি ভাষার শব্দ হওয়ার কারণে, শহীদ বিদেশি ভাষার শব্দ হওয়ার কারণে রস্বীকার হবে। শ্রদ্ধাঞ্জলি এটা মানুষ বা প্রাণের অস্তিত্ব নয়, এই জন্য এখানে রস্বীকার হবে। দেখুন এটা লিখিত পরীক্ষায় আসে। পারবেন না এখন? দেখেন পারবেন। এরকম যত বানানা আছে না কেন আপনি পারবেন। দেখেন এই দেখেন পরজীবী, পরজীবী মানে কি? পরের উপর নির্ভর করে জীবনযাপন করে যিনি, তাহলে একজন মানুষই। তা মানুষ হলে কি দেহিকার? আইনজীবী আইন পরামর্শ দিয়ে কি জীবন নির্বাহ করে, তাহলে আইনজীবী তো একজন মানুষই, তাহলে কি দেহিকার? বুদ্ধিজীবী বুদ্ধি দান করে জীবনযাপন করে, তাহলে কি একজন মানুষ? চিরজীবী একজন মানুষ, ক্ষীণজীবী একজন মানুষ, যে লোকটার জীবন ক্ষীণজীবী। শ্রমজীবী শ্রম দিয়ে জীবনযাপন করে, পেশাজীবী পেশা দিয়ে জীবনযাপন করে, দীর্ঘজীবী বৎস দীর্ঘজীবী হোক, তাহলে মানুষই। মৎস্যজীবী কি মাছ বিক্রি করে জীবনযাপন করে, কৃষি কাজ করে জীবনযাপন করে কৃষিজীবী। চাকরিজীবী চাকরি করে জীবনযাপন করে, সে চাকরিজীবী। তাহলে দেখুন আপনারা পেয়ে গেছেন যে মানুষের বা প্রাণের অস্তিত্ব বোঝালে তাহলে সেটা দেহিকার হবে। তবে হ্যাঁ মনে রাখতে হবে এই জীবী বানানটা যদি শব্দের প্রথমে থাকে, শব্দের প্রথমে থাকে, তাহলে কিন্তু প্রথমে দেহিকা তারপর রস্বীকার হবে। যে জীবিকা, জীবিত, জীবিকার্জন, জীবিকা নির্বাহ, তাহলে এখানে দেখেন জীবী যদি সর্বশেষই হয়, শব্দের শেষই হয়, তাহলে কি হবে? দেহিকার হবে। কিন্তু শব্দের শুরুতে যদি হয় তাহলে প্রথমে দেহিকার তারপর রস্বীকার। এখন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান করেন। নিচের কোন বানানটি শুদ্ধ? বুদ্ধিজীবী, কারণ বুদ্ধিজীবী কি মানুষ, মানুষ হলে কি দেহিকার হবে। শেষ। কোন বানানটি শুদ্ধ? তখন এটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে। বুদ্ধিজীবী, দেখেন তাহলে যেহেতু মানুষ বোঝাচ্ছে, বুদ্ধিজীবী মানুষ হয়, তাহলে কি দেহিকার হবে। আর জীবী বানান শেষে হলে দেহিকার হবে, কিন্তু শুরুতে হলে প্রথমে দেহিকার তারপর রস্বীকার হবে। কৌশল যদি জানা থাকে তাহলে যে কোনো বিষয় খুব স্বল্প সময়ে মনে রাখা সম্ভব। এতক্ষণ যে আমরা আলোচনাটুকু করলাম মাতৃভাষা ব্যাকরণ এই বইটি থেকে, একটি অসাধারণ বই, মনে রাখার সহজ উপায়ে রচিত। মনে রাখার সহজ উপায় হচ্ছে 4টি: কোড পদ্ধতি, কৌশল পদ্ধতি, ছবি ও ছন্দ পদ্ধতি। ঈদ ধামাকা অফার, 1 ঢিলে 2 পাখি। বই কিনলে কোর্স ফি ফ্রি, অথবা কোর্স কিনলে বই ফ্রি। দেশের ভাষার জন্য বাঙালি জাতি জীবন দিয়েছেন। দেশের ভাষার জন্য বাঙালি জাতি কি দিয়েছেন? জীবন দিয়েছেন। এই যে কৌশলটি, এই কৌশলটি মনে রাখলেই আপনি এখন শত শত বানান মনে রাখতে পারবেন। তাহলে দেশ, ভাষা এবং জাতি, দেশ এবং ভাষা এবং জাতি। দেশের ভাষার জন্য বাঙালি জাতি কি দিয়েছেন? জীবন দিয়েছেন। জাস্ট এই যে দেশ, ভাষা ও জাতি আমরা দেখলে আমরা রস্বীকার লিখবো, অর্থাৎ দেশ, ভাষা ও জাতির নাম লিখতে আমরা কি করব? আমরা রস্বীকার লিখবো। জাস্ট এই যে একটা কৌশল, আপনি এখন শত শত বানান পারবেন। দেখুন দেশ, আমেরিকা কি একটা দেশ, তাহলে আমরা কি লিখছি? রস্বীকার। ইতালি কি একটা দেশ, আমরা রস্বীকার লিখছি। গ্রিস একটা কি দেশ, রস্বীকার লিখছি। অর্থাৎ আমরা যখন দেশের নাম লিখবো তখন রস্বীকার দিয়ে লিখবো। আমেরিকা, ইতালি, গ্রিস, জার্মানি, আফগানিস্তান। যদি কেউ বলে যেগুলো রস্বীকার কেন লিখছি, তাহলে আপনি বলবেন যে এটা একটা দেশের নাম, দেশের নাম লিখতে রস্বীকার লিখতে হয়। একইভাবে ভাষা, ইংরেজি, আরবি, গ্রিক, হিন্দি, নেপালি, স্প্যানিশ, যত ভাষা আছে এই ভাষা দেখলে আমরা কি লিখবো? রস্বীকার লিখবো। ইংরেজি আমরা অনেকে ভুল করি, ইংরেজি বানান আমরা কি দেহিকার দিয়ে লিখি, তাহলে এটা লেখা যাবে না। যেহেতু একটা ভাষা, তাহলে আমরা কি লিখবো? রস্বীকার দিয়ে লিখবো। জাতি, যে কোনো জাতি, বাঙালি জাতি, আফগানিস্তানি জাতি, ইরানি জাতি, বিহারি জাতি, নেপালি জাতি, এই যে জাতি নাম লিখলে আমরা রস্বীকার লিখবো। তাহলে যদি কেউ বলে বাঙালি রস্বীকার নেই দেহিকার, আপনারা বলবেন বাঙালি অবশ্যই রস্বীকার হবে, কারণ যেহেতু একটা জাতি। তবে ব্যতিক্রম 3টি দেশ রয়েছে: শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং চীন। তাহলে শ্রীলঙ্কা একটা তৎসম শব্দ, মালদ্বীপের দ্বীপ শব্দটা একটা তৎসম শব্দ, এবং চীন একটা তৎসম শব্দ। যেহেতু এগুলো তৎসম শব্দ, তাহলে আমরা মনে রাখবো এগুলোতে আমরা কি দিব? দেহিকার দিব। একইভাবে যদি শব্দের শেষে ইয় প্রত্যয় যুক্ত হয়, ইয় প্রত্যয় যদি যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা দেহিকার লিখব। এশীয়, তাহলে এশীয়, তাহলে আপনাকে বলতে পারে যে এশীয়, তাহলে এটা তো একটা জাতি, তাহলে এটা কেন আমরা দেহিকার দেব? তখন আপনি বলবেন যে শব্দের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আবার দেহিকার হবে। এশীয়, মিশরীয়, ইতালীয়, অস্ট্রেলীয়, আরবীয়, ভারতীয় এবং ইউরোপীয়। তাহলে মূল কথা দাঁড়াইলো দেশ, ভাষা, জাতির ক্ষেত্রে আমরা রস্বীকারই লিখবো, শুধু ব্যতিক্রম হচ্ছে এই 3টা: শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন। আর শব্দের শেষে যদি ইয় প্রত্যয় যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? দেহিকার লিখবো। তাছাড়া দেশ, ভাষা, জাতির ক্ষেত্রে আমরা রস্বীকার লিখবো। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান করি। ভাষা ও জাতির নামের শেষে কি লিখতে হয়? আমরা জানি ভাষা ও জাতির জন্য বাঙালি জাতি কি দিয়েছেন? জীবন দিয়েছেন। তাহলে ভাষা এবং জাতির ক্ষেত্রে নামের শেষে আমরা অবশ্যই রস্বীকার লিখবো। এটা একটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছে। কোন বানানটি শুদ্ধ? তাহলে বাঙালি, আমরা বাঙালি আমরা কি রস্বীকার লিখবো, কারণ দেশ, ভাষা ও জাতির জন্য বাঙালি জাতি কি দিয়েছেন? জীবন দিয়েছেন। কোন বানানটি শুদ্ধ? অবশ্যই জাতি, তাহলে জাতি বানান লিখতে আমাদের অবশ্যই রস্বীকার লিখবো। এতক্ষণ যে আমরা আলোচনাটুকু করলাম মাতৃভাষা ব্যাকরণ এই বইটি থেকে, একটি অসাধারণ বই, মনে রাখার সহজ উপায়ে রচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে চমৎকার একটা রুল নিয়ে কথা বলবো। রুলটি হচ্ছে ভক্ত টেকনিক। ভক্ততে আমরা যদি এই ভক্ত শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কি পাবো? প্রথমে ভ পাবো, তারপরে আমরা ক পাবো, তারপরে কি পাবো? তারপর হচ্ছে আমরা ত পাবো। তাহলে আমরা ভক্ত এই শব্দটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা 3টি বর্ণ পাচ্ছি: ভ পাচ্ছি, ক পাচ্ছি এবং ত পাচ্ছি। এই ভ দিয়ে আমরা মনে রাখবো ভবন এবং ভূত। ভ দিয়ে কি মনে রাখবো? ভবন, ভূত।
ক দিয়ে আমরা বের করব করণ এবং কৃত, আর ত দিয়ে আমরা পাইলাম দশম শব্দ। জাস্ট এটা মনে রাখতে হবে। ভক্তর ভ দিয়ে আমরা পাইলাম ভবনভূত, ক দিয়ে করণকৃত, আর ত দিয়ে আছে তৎসম শব্দ। তাহলে এখান থেকে একটা চমৎকার একটা রুল বানিয়ে ফেলি, তারপর আপনি শত শত বানান অনায়াসে পাবেন। তৎসম শব্দের শেষে ভবন, ভূত, করণ, কৃত যুক্ত হলে সর্বদা দেহিকার হয়। জাস্ট এটা। তাহলে দেখেন আপনি এই যে শুদ্ধিকরণ বানানটা নিয়ে খুবই আমরা প্রবলেমে পড়ি। শুদ্ধিকরণ বানান যে এটা রসিকার হবে না দেহিকার হবে, শুদ্ধিকরণ। তাহলে দেখেন শব্দের শেষে কি আছে? করণ আছে, তার মানে এই বানানটা দেহিকার হবে। জাস্ট এই রুলটা। তাহলে রুলটা কি? ভক্ত, ভবনভূত, করণকৃত যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দটা তৎসম হবে এবং সাথে কি হবে? দেহিকার হবে। কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করি এবং এমসিকিউ গুলো আপনি 100% পাবেন। দেখেন প্রথম যে এমসিকিউটা, যে শুদ্ধিকরণ নাকি শুদ্ধিকরণ কোন বানানটি সঠিক? তাহলে আপনি জানেন যে শুদ্ধিকরণ বানান এটা রাইট হবে, কারণ শব্দের শেষে যদি করণকৃত ভবনভূত থাকে তাহলে দেহিকার হবে। পারলেন? দেখেন তারপরে প্রশ্ন দেখেন, দ্রব্য, দ্রব্যর সাথে যদি আমরা ভূত বা ভবন যেটাই যুক্তি করি না কেন তাহলে কি হবে? দেহিকার হবে। যে দুর্বিভুবন এবং দুর্বিভূত, তাহলে দুইটাতে কি দেহিকার আছে। শব্দের শেষে ভবনভূত করণকৃত থাকলে কি হবে? দেহিকার হবে। হয়ে গেল। তারপর আসেন নিচের কোন বানান জোটটি ব্যাকরণগত সঠিক? এই যে সমীকরণ এবং সমীভবন। তাহলে দেখেন আপনি এতদিন সমীকরণ বানান অনেকে এটা সঠিকভাবেই লেখে, এই বানানটা ভুলে না, কারণ লিখতে লিখতে আমাদের এটা জানি, কিন্তু আপনি জানেন না কেন এটা দেহিকার লেখেন। তাহলে এখন বুঝতে পারতেছেন যে শব্দের শেষে ভবনভূত করণকৃত থাকলে দেহিকার হবে এবং শব্দটা কি হবে? শব্দটা হবে তৎসম। তাহলে দুইটা পারলেন। যে পরীক্ষায় আসে যে সমীকরণ শব্দটা কি জাতীয় শব্দ? তাহলে তৎসম শব্দ। কেন দেহিকার হয়? শব্দের শেষে করণ আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম মাতৃভাষা এই বইটি থেকে, একটি অসাধারণ বই, মনে রাখার সহজ উপায়ে রচিত। বইটি 4টি সিস্টেমে সাজানো হয়েছে। 1 নম্বর হচ্ছে কোড পদ্ধতি, 2 নম্বর হচ্ছে কৌশল পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ছবির মাধ্যমে এবং 4 নম্বর হচ্ছে ছন্দের মাধ্যমে। দেখুন সাধারণ যে বইগুলো মুখস্থ করে করে শেখা হয় এবং পরীক্ষা হলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর মাতৃভাষা বাংলা ব্যাকরণটি মনে রাখার সহজ উপায়ে রচিত, শতভাগ নির্ভুল এবং গোছানো প্রস্তুতি। ঈদ ধামাকা অফার, ঈদ ধামাকা অফার, 1 ঢিলে 2 পাখি। বই কিনলে কোর্স ফি ফ্রি অথবা কোর্স কিনলে বই ফ্রি। মাতৃভাষা এই বইটি যারা ক্রয় করেছেন তারা জানেন এই বইটির মূল্য 500 টাকা, এবং যারা আমার কাছে কোর্স করতেছেন তারা জানেন আমি বাংলার জন্য কোর্স নেই 500 টাকা। তাহলে 500 500 1000 টাকা। কিন্তু ঈদ স্পেশাল অফারে মাত্র 500 টাকায় আপনি বাংলা বইটিও পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ বাংলা কোর্সটিও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বই কিনলে কোর্স ফি ফ্রি অথবা কোর্স কিনলে বই ফ্রি। 1000 টাকার প্যাকেজ মাত্র 500 টাকায়। আর এই বাংলা কোর্সটির নাম আমরা দিয়েছি বেসিক টু অ্যাডভান্স ফাউন্ডেশন কোর্স। কোর্সটি কাদের জন্য? যেহেতু এটি ফাউন্ডেশন কোর্স, এজন্য এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত। যারা চাকরি পরীক্ষা দেবেন, বিসিএস, এনটিআরসি, প্রাইমারি, ব্যাংক, দশম গ্রেড সহ সকল চাকরি পরীক্ষা, তারাও এই কোর্সটি করতে পারবেন। যারা ভর্তি পরীক্ষা দেবেন, সকল বিশ্ববিদ্যালয় ভর্তি, নার্সিং কলেজ ভর্তি, 7 কলেজ ভর্তি, ক্যাডেট কলেজ ভর্তি, তারাও এই কোর্সটি করতে পারবেন। এছাড়া একাডেমিক জন্য এই কোর্সটি উন্মুক্ত করা হয়েছে 6ষ্ঠ থেকে 10ম এবং একাদশ থেকে দ্বাদশ। যেহেতু ফাউন্ডেশন কোর্স, অনেক স্টুডেন্ট অনুরোধ করেছেন যে স্যার এমন একটা কোর্স আপনি চালু করেন যেন আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারি এবং আমাদের দুর্বলগুলো কাটিয়ে যেন আমরা আমাদের বেসিকটাকে মজবুত করতে পারি। তাই সবার জন্য এই কোর্সটি চালু করা হয়েছে। আশা করি এই কোর্সটির মাধ্যমে আপনি অনেক অনেক বেশি উপকৃত হবেন। অফারটি সীমিত সময়ের জন্য। যারা বই এবং কোর্স দুইটি সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং অল্প সময় এবং অল্প স্টুডেন্টের জন্য এই কোর্সটি চালু থাকবে।